সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কুড়িগ্রামের সংবাদ লাইভ অনুষ্ঠান উত্তাল সময়ের গল্প কথা। আমাদের আজকে তৃতীয়তম পর্ব। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইমরান হাসান, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং হান্নান শাহ, বাংলা বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং আমি বাহারুল ইসলাম আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই উত্তাল সময় বলতে আমরা আমাদের এই চলমান যে আন্দোলনে ঘটে যাওয়া যে সকল ঘটনা আমাদের এই অতিথিবৃন্দের সাথে ঘটে গিয়েছে, সেই ঘটনাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের অতিথি ইমরান ইমরান ভাইয়ের কাছে। আসলে আমরা তার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই যে ঘটনা, যে আন্দোলন চলে গেল, এখানে তো অনেক ঘটনাই ঘটেছে। আপনার কোনো চাপ ছিল কিনা, আপনার উপরে পারিবারিক কোনো চাপ ছিল কিনা? এছাড়াও আপনি তো একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সেখানে কোনো চাপ ছিল কিনা, ফলে থাকার ক্ষেত্রে কোনো চাপ ছিল কিনা, এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, ইমরান হাসান ভাই। ওকে। আহ, শুরুতেই কুড়িগ্রামের সংবাদকে ধন্যবাদ যে আমাকে আজকের প্রোগ্রামে আহ্বান করার জন্য। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়েছিল ঠিক 29শে জুন। আমরা কুরবানি ঈদের পর হয়তো বা ক্যাম্পাসে এসে আমরা ক্যাম্পাস উত্তাল, ক্যাম্পাস দেখতে পারি যে হচ্ছে 30% মুক্তিযোদ্ধা কোটা দিয়েছে এবং আপনার বাকি সবকিছু মিলে দেখা যাচ্ছে যে 56% কোটা দিয়েছে। তো ক্যাম্পাস সাধারণত একজন স্টুডেন্ট হিসেবে দায়বদ্ধতা থেকে, জাতির কাছে দায়বদ্ধতা থেকে আন্দোলনে যাওয়া। 29 তারিখে আন্দোলন শুরু হয় এবং আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছিলাম। এবং ঠিক আপনার 5 থেকে 6 জুলাই আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে একটা আপনার বিক্ষোভ কর্মসূচি কেন্দ্রিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা গান পরিবেশন করি। আমরা গান পরিবেশনার মাধ্যমে সারা বাংলাদেশকে জাগিয়ে দেই। গান গান পরিবেশনার মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে সাংস্কৃতিক যে যুদ্ধ, সেটা আমরা সারা বাংলাদেশকে দেখাতে সক্ষম হই। আর বিভিন্ন সময় আন্দোলনের ক্ষেত্রে বিভিন্ন স্লোগান, বিভিন্ন গান, কবিতা আবৃত্তি সবকিছু দিয়ে আন্দোলনের একদম সামনে ছিলাম, যেটাকে বলে একদম ফ্রন্ট লাইনে ছিলাম। যার দরুন আবার বিভিন্ন সময় সমন্বয়ক যে ভাইরা আছেন, আহ, তারা বিভিন্ন সময় মাইকে কল করতেন, এই আপনি এখানে যান, আপনি ওখানে যান। একমত স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করে যেতাম এবং এক হিসাবে একদিক থেকে বিভাগ প্রতিনিধি ছিলাম। তো আন্দোলনে কাজ করতে গিয়ে ফ্রন্ট লাইনে কাজ করা হতো, বিভিন্ন গান, কবিতা, আবৃত্তি এসবও করতাম। তো 5 কি 6 তারিখের দিকে জুলাইয়ের একদিন এসবি থেকে, স্পেশাল ব্রাঞ্চ থেকে একজন ইন্সপেক্টর আমাকে দূর থেকে ডাকছেন যে এই ইমরান, ইমরান আপনি শুনেন। তো কাছে গেলাম, আমার ফোন নাম্বার চাচ্ছেন। তো বলছেন আপনি এটা করেন, আপনি অমুক দল করেন, অমুক দল করেন, বিভিন্ন আহ, দেওয়ার চেষ্টা করছে আর কি, বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। তো আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ ক্লিয়ার করলাম যে না, আমি কোনো দল করি না, আমি কোনো দলের সাথে যুক্ত নই। আমার পরিচয়, আমি একজন অধিকার কর্মী। আমি একজন অধিকার কর্মী। সো সেই জায়গা থেকে বাংলার ছাত্র জনতার আন্দোলন, বাংলার ছাত্র জনতার অধিকার, এই ক্ষেত্রে আমি এগিয়ে আসছি। তারপরেও আমাকে অনেক ফোর্স করতে থাকে, আমাকে জব্দ করে আমার নাম্বার নেয় এবং বিভিন্ন সময় জব্দ করে, বিভিন্ন সময় হুমকি দিয়ে থাকে। তো চাপ বলতে আপনি যদি প্রশাসনিক কোনো চাপ বলতে পারেন, এটি একটি চাপ। এবং পরিবার থেকে সব সময় আসলে বলেছে যে আহ, এটা তো স্বাভাবিক যে কারো পরিবারেই এরকম বলবে যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে বর্তমান যে অবস্থা, যাওয়ার প্রয়োজন নেই। সেই দিক থেকে পরিবারেও এরকম চাপ ছিল। এই তো। জি, ধন্যবাদ। আমরা ঠিক হান্নান শাহ আমাদের সাথে আছেন, আমাদের আরেকজন অতিথি। আমরা তার কাছে শুনবো, আপনারও কি ঠিক ইমরান ভাইয়ের মতো কোনো চাপে আপনি ছিলেন কিনা? আপনাকে কোনো দল কেন্দ্রিক হুমকি দামকি দেয়া হয়েছে কিনা, বা পুলিশের কোনো হুমকিতে আপনি পড়েছেন কিনা, পারিবারিক কোনো চাপে পড়েছেন কিনা, হান্নান শাহ ভাই? হ্যাঁ, ধন্যবাদ কুড়িগ্রামের সংবাদকে আহ্বান করার জন্য। যাই হোক, ইমরান ভাই যেটা বললো যে হ্যাঁ, তার সাথে কিছু ব্যাপার কমন আছে, আবার হচ্ছে কিছু ব্যাপার আনকমনও আছে। তবে সর্বোপরি যেটা আছে কথা, যে আহ, হুমকির মুখে পড়ছিলাম। পরিবার থেকে যেটা থাকে, সবসময় বলা হতো যে আন্দোলন হচ্ছে যে
কেন্দ্রীয় সংঘর্ষে না না জড়াতে, সেটা সবার পরিবার থেকেই বলে। তারপর হচ্ছে যে অ্যাজ এ স্টুডেন্ট সবসময় হচ্ছে চেষ্টা করেছি সামনে থাকার। তো যেটা হয়েছে যে জুলাইয়ের 6 তারিখের পরে যখন হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে মোটামুটি আন্দোলন তীব্র, তো তখন হচ্ছে যে আমি যেহেতু একটা হলে থাকতাম, তো হলে হচ্ছে ছাত্রলীগের হচ্ছে নেতারা ছিল। ওনারা হচ্ছে যে আহ 10 তারিখের পর একদিন যাওয়ার পর আমি সামনে থেকে হচ্ছে যে আহ, কথা বলছিলাম, এবং হচ্ছে রাস্তা তখন পাবনা ঢাকা হাইওয়ে আমরা হচ্ছে করছিলাম। ঠিক সেই সেই সময়টায় আহ ছাত্রলীগের নেতা ভাই এসে আমাকে ডাকলো, ডেকে জিজ্ঞেস করলো, বললো, হ্যাঁ, অনেক হচ্ছে হুমকি দেওয়ার চেষ্টা করলো। যাই হোক সেই সময়গুলো চাপে ছিলাম মোটামুটি। ইভেন আমি আমি এবং হচ্ছে যে আমার যে সমন্বয়ক ভাই ছিল, ভাইরাও হচ্ছে যে আহ, প্রশাসন থেকে আহ, মোটামুটি কড়া নজরদারিতে ছিল। আমি নিজেও ছাত্রলীগের বড় ভাই থেকে হুমকি পেয়েছি, এবং হচ্ছে আহ, হল হল বিষয়টা হলো যে হল কেন্দ্রিক যে একটা চাপ থাকে, সেই চাপটা অনেক বেশি ছিল, এবং পরিবার থেকে তো ছিলই। তো সর্বোপরি আমাদের শুরুর দিকে হচ্ছে কোটা সংস্কার আন্দোলনে ক্যাম্পাস প্রশাসন আমাদের সহায়তা করছিল, এবং হচ্ছে পুলিশের সাথে সংঘর্ষ আমাদের ঘটেনি। তো শান্তিপূর্ণ আন্দোলন করতে পারছিলাম। যাই হোক, এতটুকু পরিমাণ হচ্ছে যে আমাদের বাধা আসছিল, সম্মুখীন হয়েছিলাম। আহ, জি। আহ, আমি জানতে চাচ্ছি আসলে আপনাদের কাছে যে এখন যে আপনারা কোনোভাবে হামলার শিকার হয়েছেন কিনা বা গ্রেপ্তারের কোনো শিকার হয়েছেন কিনা, এবং অথবা আপনাদের সামনে কোনো হামলার ঘটনা ঘটেছে কিনা। ইমরান ইমরান হাসান ভাই, আপনার কাছে যাচ্ছি, প্রশ্নটা আপনার কাছে। দেখেন, আমি কোনো রকম হামলার শিকার হইনি আলহামদুলিল্লাহ। তবে আমার সামনে আমি হামলার শিকার অনেক ভাইকে দেখেছি। অনেক ভাইকে দেখেছি হামলার শিকার হয়েছে তারা। আর গ্রেপ্তার গ্রেপ্তার ওভাবে আমাকে কোনোভাবে করতে বা এরকম কোনো ফোর্স ছিল না। বাট আমার ওই যে গোয়েন্দা বিভাগ থেকে যেরকম ফোর্স করেছিল আমাকে, প্রায় প্রায় জব্দ করতো। এবং বিশ্ববিদ্যালয় এরিয়াতে ঢুকলে যে আমি বুঝতে পারছি যে আমাকে কেউ নজরদারি করছে, এই বিষয়টি চাপ ছিল। এবং আপনি আহ, রাজশাহীতে রাজশাহীতে আন্দোলনরত অবস্থায় বিভিন্ন সময় ছাত্রলীগের যে হুমকি ধামকি, আমার সবচেয়ে একটি মজার ঘটনা মনে পড়ছে যে আন্দোলন শেষ করে আমি পরবর্তী দিন সম্ভবত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ, আমি আর্জেন্টিনার ম্যাচ দেখতে আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হবিবুর রহমান হল মাঠে যাই। এবং সেখানে ছাত্রলীগ কিছু নেতারা আমার দিকে তাকিয়ে থেকে ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গালিব এবং তার কিছু অনুসারী আমার দিকে খুব করে তাকিয়ে থাকে, এবং তারা ফিস ফিস কানাকানি করতে থাকে। তো আমি সেখানে বেশিক্ষণ অবস্থান না করে আমি রিক্সাতে করে চলে আসি। এই হচ্ছে, তেমন কোনো হামলার শিকার হয়নি। এটি হচ্ছে আমার দিক থেকে। আপনার আপনার ব্যাচমেট, বন্ধু বা বড় ভাই কেউ হামলার শিকার হয়েছে কিনা, বা আপনাদের ক্যাম্পাস থেকে কেউ গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে কিনা, এই বিষয়টা একটু। জি, জি, আমার এক বন্ধু হামলার শিকার হয়েছে। আমার আমার রুমমেট, তিনি হামলার শিকার হয়েছেন। এবং আমার ক্যাম্পাসের বড় ভাই আঞ্জুম, উনি হচ্ছে আইআর ডিপার্টমেন্টের, তিনি শহীদ হয়েছেন। এবং আজকে রাজশাহীতে আমরা এক ভাইয়ের দাফন কার্য সম্পন্ন করে আসলাম, জানাজা সম্পন্ন করে আসলাম। আলী রায়হান ভাই, তিনি রাজশাহীর অঞ্চলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় শহীদ। তো আপাতত এই পর্যন্তই, যে আমরা রাজশাহীতে এখন পর্যন্ত 3 জন শহীদ। এবং প্রথম শহীদ রাজশাহী আমাদের ক্যাম্পাসের নয়, সরি, বরেন্দ্র ইউনিভার্সিটির আঞ্জুম ইসলাম ভাই। বিষয়টা হচ্ছে যে যিনি শহীদ হলেন তিনি কি পুলিশের গুলিতে শহীদ হলেন, নাকি কারো হামলার শিকার হয়ে শহীদ হলেন? জি, পুলিশের গুলিতেই শহীদ হয়েছেন তিনি। আচ্ছা, ঠিক আছে, আমরা হান্নান সাহেবের কাছে যাচ্ছি। হান্নান সাহেব ভাই, আপনাদের বললেন যে আপনারা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আপনারা আন্দোলনে যুক্ত ছিলেন। এই আন্দোলনের ক্ষেত্রে
আপনাদের কেউ পুলিশের কোনো আক্রমণের শিকার হয়েছে কিনা, এই ধরনের কোনো ঘটনা আপনাদের আছে কিনা, বা কোনো গ্রেপ্তার হয়েছে কিনা আপনাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব বড় ভাই? হল বন্ধ, ইউজিসি থেকে যখন হল বন্ধের নির্দেশ দেওয়া হলো, তার আগ পর্যন্ত আমাদের ক্যাম্পাসে প্রতিদিনই হচ্ছে যে আহ, সংগ্রাম হতো, আন্দোলন হতো, কিন্তু সে শান্তিপূর্ণভাবে। পুলিশ প্রশাসন থেকে কিংবা হচ্ছে প্রক্টোরিয়াল বডি থেকে আমাদের সেরকম বাধা দেওয়া হয়নি। তবে আমরা রাস্তা অবরোধ রেখেছিলাম, পাবনা ঢাকা ঢাকা হাইওয়ে। তো আমরা সেরকম হচ্ছে যে সম্মুখীন হয়নি। পুলিশ এবং হচ্ছে ডিবি, র্যাব সহ হচ্ছে যে অনেক প্রশাসনিক প্রশাসনিক কিছু কর্মকর্তারা ছিলেন, পাহারা এবং কড়া নজরদারিতে রেখেছিলেন। কিন্তু আহ, শান্তিপূর্ণ আন্দোলন ঘটেছিল, এখানে হচ্ছে সংঘর্ষ সংঘর্ষী কিছু ঘটেনি। হ্যাঁ, এবং হচ্ছে যে গ্রেপ্তারের কথা বললেন, গ্রেপ্তার রিলেটেড কোনো ঘটনা আমাদের ক্যাম্পাসে ঘটে নাই, শান্তিপূর্ণ আন্দোলনই হয়েছে। এটা হচ্ছে হল বন্ধ করার পূর্ব পর্যন্ত। ইউজিসি থেকে যখন বন্ধের নির্দেশ দেওয়া হলো, তখন পর্যন্ত, মানে তার আগ দিন পর্যন্ত। আচ্ছা, হল বন্ধ হওয়ার পরে কি কেউ গ্রেপ্তার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, হামলার শিকার হয়েছে, এমন কেউ আছে কি? ওই যে এর আগে আছে, আপনি প্রশ্ন করলেন যে হচ্ছে আমি কিংবা আমার কোনো পরিচিত বড় ভাই বা ফ্রেন্ড শিকার হয়েছে কিনা। তো আমার এই হচ্ছে ডিপার্টমেন্টের 2 বছরের সিনিয়র, আমি হচ্ছে 14তম ব্যাচ ক্যাম্পাসের, এবং উনি হচ্ছে যে ক্যাম্পাসের 12তম ব্যাচ, বাংলা বিভাগের 12তম ব্যাচের মঞ্জুরুল ইসলাম আশিক ভাই। তো উনি হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন। তো উনি হচ্ছে যে আহ, ওনার সাথে, মানে যেহেতু ডিপার্টমেন্টের বড় ভাই, তো আমি হচ্ছে যে শুনতাম, জানতাম যে ওনার উপর হচ্ছে কড়া নজরদারি রাখা হয়েছিল ছাত্রলীগের পক্ষ থেকে, এবং হচ্ছে যে ছাত্রলীগ, তারপর হচ্ছে যে আওয়ামী লীগ এবং হচ্ছে প্রশাসন, হ্যাঁ, 3 জায়গা থেকে তাকে কড়া নজরদারিতে রাখা হয়েছিল। এবং হচ্ছে পুলিশ প্রশাসন থেকে তাকে আহ হুঁশিয়ার করে দেওয়া হয়েছিল, সাবধান করে দেওয়া হয়েছিল পর্যন্ত, যে উনি যেন আন্দোলনে না যায়। ঠিক আছে, ওনার বাড়ি হচ্ছে পাবনাতে। তো উনি হচ্ছে থেমে থাকেননি। হ্যাঁ, শত বাধা আসার পরেও উনি থেমে থাকেননি। তো যদিও উনি হলে থাকতেন না, হলের বাইরেই ছিলেন, বাসা ওখানেই ছিল। তো ওনার উপর হচ্ছে যে যে জি। পরিমাণ প্রেশার এসেছিল, তারপরেও উনি হচ্ছে সংগ্রাম চালিয়ে গেছেন। হ্যাঁ, আমরা ওনাকে দেখেই হচ্ছে অনুপ্রাণিত হই, এবং হচ্ছে আহ আন্দোলন আন্দোলন চলমান করি। জি, ধন্যবাদ আনন্দ ভাই, আমরা আপনার কথা বুঝলাম। আমরা ইমরান ভাই কাছে চলে যাচ্ছি। ইমরান ভাই, আপনি আমাদেরকে শুরুতেই বলছেন যে আপনি গান, কবিতা এবং বিভিন্ন ভাবে আপনারা আন্দোলন চালিয়ে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনারা যে গান, কবিতা বলেন, সেখান থেকে যদি আপনি আমাদেরকে কিছু গান শোনান, যে গানগুলো আপনারা সেখানে গিয়ে এই আন্দোলনকে চালিয়ে করেছিলেন। জি, আমরা প্রথমে আহ, বলি মানে আমরা কিভাবে আসলেই গানের মাধ্যমে আন্দোলন দীর্ঘ সময় আমরা করছি। তো দীর্ঘ সময় করার কারণে আমাদের দেখা যায় যে শিক্ষার্থীর মাধ্যমে আমাদের ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা আছেন তারা বোর ফিল করে। এটাকে কাটানোর জন্য আমরা বিভিন্ন সময় গান, দেখা যাচ্ছে যে মজার মজার যে আপনার গানগুলো, সেগুলোকে আমরা আহ, গাইতাম। বিভিন্নভাবে স্ক্রিপ্ট একটু চেঞ্জ করে করে মজার মজার করে করে গাইতাম। তো আমার মনে আছে যেদিন আমরা ফার্স্ট রাজশাহী ইউনিভার্সিটিতে, সারা বাংলাদেশে বাংলা ব্লকেট চলছিল, এবং রাজশাহী ইউনিভার্সিটিতে সেদিন আমরা ফার্স্ট রেল অবরোধ করি। রেল অবরোধ করি হচ্ছে আমরা আমাদের চারুকলার দিকে আমরা, অর্থাৎ কৃষি অনুষদের দিকে আমরা রেল ব্লক করি। আহ, সেখানে সবকিছু চলছিল। সেদিন সবচেয়ে বেশি জনস্রোত আর রাজশাহী ইউনিভার্সিটি দেখাতে সক্ষম হয়েছে। তো আনফর্চুনেটলি প্রোগ্রাম চলছে, সবকিছু চলছে, মানুষ কেন জানি মনে হচ্ছে ঝিমিয়ে গেছে। এবং ওই সময় আমাকে সমন্বয়ক ভাই ডাকলেন, একটা গান গেতে হবে ইনস্ট্যান্ট। তো বলতেছে যে মজার কোনো গান গাইতে হবে, সবাইকে চাঙ্গা করতে হবে। তো ওই সময় আমার কোনো কিছুই মনে আসছিল না যে কি মজার গান গাবো। তো ওই সময় আমাদের আরেকজন রাজশাহী ইউনিভার্সিটির অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্বার ভাই উনি ছিলেন। তো একসাথে বসলাম যে ভাই কি করা যায়। তো আমার মাথায়
হঠাৎ করে আসলো যে খৈরুনলো যে গানটা, মমতাজ গান, ওইটাকে আমরা কোটা দিয়ে করে দিই। গানটা এরকম ছিল, কোটা রে তুই খাইলি আমার দেশ, চাকরি বাকরি না পাইয়া পাগল হইলাম বেশ, কোটা রে কোটা রে তুই খাইলি আমার দেশ, চাকরি বাকরি না পাইয়া পাগল হইলাম বেশ, কোটা রে এই কোটা ওই কোটা মারে তিলে তিলে, দাদার কোটা বাবার কোটা আরো কোটা নিজে, কোটা রে তুই খাইলি আমার দেশ, চাকরি বাকরি না পাইয়া পাগল হইলাম বেশ, কোটা রে। তো ওই সময় আন্দোলনের সময় সবাই উজ্জীবিত হয়েছিল আর কি এসব গানের মাধ্যমে। দেখা যায় আরো বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ক্রিপ্ট চেঞ্জ করে, লিরিক চেঞ্জ করে করে আমরা গান গেয়েছিলাম, এরকম মজার মজার এরকম অসংখ্য স্মৃতি আছে আর কি। স্মৃতি তো, হ্যাঁ, ধন্যবাদ। আসলে দারুণ একটা ব্যাপার, যেটা আসলে আমরা সবখানে এটা দেখিনি। আমরা এরপরে দেখেছি যে অনেক জায়গায় অনেক অনেক বাচ্চা কাচ্চারা আন্দোলনে এই জিনিসটাকে, গানটাকে প্রাধান্য দিয়েছে তাদের। বিশেষ করে আমরা শাহবাগে দেখছি যে বসেন বসেন বইসা যান, এই তাহিরি স্লোগানকেও তারা সেখানে ইউজ করছে। যে মানে স্টুডেন্টরা জি যখন জি বসছে না, বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে, তখন এমন হয়ে গেছে যে বসেন বসেন বসে যান। এটা একটা আসলে দারুণ ব্যাপার, যেটা আসলে উজ্জীবিত করে সবাইকে আন্দোলনের দিকে। হ্যাঁ। জি। তো হান্নান সাহেব ভাই, আপনার কাছে চলে যাচ্ছি। আপনার কাছে আসতেছি যে এই যে আপনারা আন্দোলন করলেন, এখন আন্দোলনের পরের যে পরবর্তী যে অবস্থা, একটা লুটপাটের অবস্থা দেখা যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, বিষয়টা হলো যে আহ, আন্দোলন যেটা ছিল ছাত্রদের পুরোপুরি অরাজনৈতিক একটা আন্দোলন ছিল। কিন্তু আন্দোলন সফল হওয়ার পর কিছু রাজনৈতিক দল আছে যারা হচ্ছে যে এই সুবিধা নেওয়ার চেষ্টা করছে, এবং হচ্ছে তাদের নির্দিষ্ট একটা ফোকাস হয়তো আছে, ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করছে। তো আমার কাছে মনে হয় যে এতদিন থেকে আহ, সংখ্যালঘু গোষ্ঠীদের উপর কখনো আক্রমণ হয়নি, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কখনোই হচ্ছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি। তো হুট করে এসে বিজয়ের পর পরে এরকম একটা ঘটনা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা আসলে সাধারণ শিক্ষার্থীরাও এর পিছনে থাকবে না, এটা হচ্ছে মোটামুটি শিওর। হ্যাঁ, এটা হচ্ছে শিওর। তো কিছু রাজনৈতিক দল আছে, তারা রাজনৈতিক হচ্ছে যে রাজনৈতিক ভাবে চিন্তা করে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য হয়তো আহ এই বিষয়গুলো হচ্ছে ঘটিয়েছে। এবং হচ্ছে তাৎক্ষণিক আমরা দেখতে পাচ্ছি যে আহ সরকার প্রধান এসে হচ্ছে নিশ্চয়তা দেন যে না, এরকম কোনো হামলা আর হচ্ছে যে ঘটবে না। তো আমরা দেখেছি যে কাম্য নয়। আহ হ্যাঁ, আমরা দেখেছি যে আহ পরবর্তী 2 দিনে কিন্তু এটা নিরসন হয়ে গেছে। প্রায় হচ্ছে যে নেই বললেই চলে, একেবারেই শেষ হয়ে গেছিল। তো সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত আসবে না, এটা শিওর। হ্যাঁ, রাজনৈতিক দলের জি, ফায়দা বলেই আছে। মনে হচ্ছে। ধন্যবাদ হান্নান সাহেব ভাই। তবে ইমরান ভাই, ইমরান হাসান ভাই, আপনার কাছে আসতেছি। ঠিক এই প্রশ্নটা নিয়ে, যে প্রশ্নটা ভাইয়ের কাছে ছিল, যে সংখ্যালঘুদের উপর হামলা, বিভিন্ন বাড়িতে হামলা, লুটতরাজ, ডাকাতি এবং হুজুবের একটা সরাসরি এখন চলতেছে। তো সেই বিষয়টা নিয়ে আপনার কাছে বলতে চাচ্ছি, যে এই যে হামলাটা হলো, এটা অনেকেই বলছে যে এটা সরকার দলীয় এদের কাজ, যারা যেতে পারেনি তারা হিন্দুদের বাড়িতে হামলা করে একটা অরাজকতা সৃষ্টি করছে, যাতে করে এই কোটা আন্দোলন যারা করছে তাদের একটা বদনাম হয়। আবার অনেকে বলতেছে যে না, বিএনপি একটা লুটতরাজ করছে। আবার দেখা যাচ্ছে যে বিএনপি জামাত দুই দলেই বলতেছে যে না, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের কোনো সমস্যা হবে না। আপনি আসলে এই জিনিসটাকে কোন দিক থেকে দেখেন, যে আসলে এটা কোন জিনিসটা এটা হতে পারে বলে মনে করেন? ইমরান দেখেন, হাসান। আমরা আহ, আন্দোলন শেষ করে অর্থাৎ বিজয়ের পরবর্তী যে সময় বিজয় উল্লাস করলাম, বিজয়ের পর আমরা দেখতে পেয়েছি যেখানে যেখানে হামলা হয়েছে, যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে সেখানে কোনো এরকম প্রথম দিকে অস্তিত্ব পাওয়া যায়নি যে কে হামলা করেছে বা কে করেছে না করেছে, এরকম কিছু পাওয়া যায়নি। একদল এসেছে, হামলা করেছে, চলে গিয়েছে। বিজয়ের ঠিক মানে পরবর্তী সময় এখন অনেক অনেক জায়গায় ধরছে, অনেক জায়গায় পাহারা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, অধিকার সংগঠন ধরছে, ডাকাত ধরছে বা যাই বলেন ধরছে।
কিন্তু আমরা বিজয়ের পরবর্তী সময়ে যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগ যারা বিভিন্ন দেশে চলে গিয়েছেন, দেশ ত্যাগ করেছেন, আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয়েছে যে আপনারা সংখ্যালঘুদের উপর হামলা করুন, এটা একটা দাঙ্গা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে, যার দরুন যদি আমরা সংখ্যালঘুদের উপর দাঙ্গা হাঙ্গামা দেখাইতে পারি তাহলে হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সংখ্যালঘুদের প্রতি একটা সাপোর্ট আসবে, তখন বাংলাদেশের প্রতি চাপ সৃষ্টি হবে, এরকম বিভিন্ন বিষয় থেকে থাকে। তারপরেও আমি বলবো যে এসব যদিও আমরা একদিকে রাখি, আহ মনে রাখতে হবে যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক বেশি কঠিন। আমাদের এক্ষেত্রে ছাত্র জনতাকে এগিয়ে আসতে হবে এবং পাশাপাশি আহ আসলে অভ্যুত্থানটা ছাত্র জনতার শুধুমাত্র ছিল না, শেষ দিকে ছাত্রদের সাথে নাগরিকরা যুক্ত হয়েছিল, আইনজীবীরা যুক্ত হয়েছিল, শিক্ষক মহোদয়রা যুক্ত হয়েছিল। তো এটা ছাত্র নাগরিক অভ্যুত্থান আমরা সর্বোপরি বলতে পারি। তো আমরা বিভিন্ন আমাদের সকল মানুষের বা বাংলাদেশের যারা আমরা নাগরিক আছি আমাদের সকলের জায়গা থেকে আমাদের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘু ভাইদের প্রতি, যেহেতু বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, সেই জায়গা থেকে সকল দলমত নির্বিশেষে তাদেরকে সংখ্যালঘু ভাইদেরকে এখন সাপোর্ট দেয়া বা তাদেরকে সেফ রাখা, এটি হচ্ছে আমার দিক থেকে। জি, ধন্যবাদ। আমরা শেষ করব, কিন্তু শেষ করার আগে হচ্ছে আপনার সেই কথাটা নিয়ে আমি এগোচ্ছি, যেটা হচ্ছে যে স্বাধীনতা অর্জন করা হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা যে কঠিন, সেই বিষয়টা নিয়েই আগাচ্ছি আমরা। এখানে একটি প্রশ্ন আমি রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে স্বাধীনতা পরবর্তী কিন্তু অনেক বেশি গুজব ছড়িয়েছে। এর আগেও আমরা দেখেছি যে যখন ইয়ে থেকে আন্দোলনের ডাক দেয়া হলো যে আমরা পরের দিন শাহবাগে বিশাল এক জমায়েত দেখলাম, আমরা দেখলাম যে শহীদ মিনারে অনেক বেশি জমায়েত, এবং সেই যাত্রাকে কিন্তু অনেকে বলে যে লাইলাতুল গুজব। কারণ হচ্ছে এত বড় সংখ্যা পরিসংখ্যান আপনার শাহবাগে থাকার পর, চারিদিক থেকে ছাত্র সমাজের সেই আন্দোলনের পর তারা যখন চলে গেল, তখন কিন্তু সারা রাত আমরা দেখেছি যে আহ সরকারের যে ছাত্র রাজনীতির যে দল আছে, ছাত্রলীগ আছে, তারা কিন্তু সারা রাত ব্যাপী একটা গুজব ছড়িয়েছেন যে ওখানে প্রচুর লেভেলের অনেক মানুষ আছে, জয় জয় স্লোগান হচ্ছে, তারা লাঠি সোটা নিয়ে আসতেছে, আজকে আমরা দেখে নেব, এই ধরনের হুমকি টুমকি দিয়ে ফেসবুকে এক ধরনের ভরে গেছিল। এটা আসলে ছাত্রদের যারা আন্দোলন করছিল তাদের উপরে একটা চাপ দেওয়ার জন্য আসলে তারা হয়তো এটা করেছে। এবং আমরা দেখেছি যে এখানে সাংবাদিকদের যে একটা দায়বদ্ধতা এবং সাংবাদিকদের যে একটা কাজ ছিল, এবং সেটা যদি যমুনা টিভির কথা না বলি তাহলে এটা ভুল হবে। যমুনা টিভি সেই রাত্রে সেই জায়গায় গিয়ে লাইভ করে দেখেছে যে আসলে আপনাদের এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, যে এখানে আসলে কেউ নেই, এটা আগের ভিডিও। এই ধরনের ওনারা কিন্তু সে সময় বলতে পারছিল না, কিন্তু বলছিল যে এখানে কেউ নাই, এটা আসলে এক ধরনের গুজব। তো এখনো গুজব চলছে, এই বিষয়ে আপনি কি বলবেন ইমরান? হ্যাঁ, দেখেন আমরা বাঙালি বাঙালি স্বভাবতই আমরা গুজবে পছন্দ, মানে গুজব শুনলেই সেটাকে আমরা আরো বড় করে দেখি। সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে আপনার ঢাকায় 3 আগস্ট সম্ভবত যে বলছিল যে আজকে ঢাকা সয়লাব হয়ে যাবে ছাত্রলীগের কর্মী দিয়ে, আওয়ামী লীগের কর্মী দিয়ে, বাট সেখানে আমিও আনফরচুনেটলি দেখেছি যে আমার এক বড় ভাই সেখানে গিয়ে দেখে যে একটাও ছাত্রলীগের কোনো ভাই নেই বা ছাত্রলীগের কোনো কর্মী নেই বা আওয়ামী লীগের কোনো কর্মী নেই। সেখানে সেলফি তুলে দিয়েছে যে এই দেখেন আমি একাই আছি, আমি কি এখন ছাত্রলীগের কর্মী কিনা। সো মানে ওটা একটা গুজব। বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতেই যে কোনো মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এটা আসলে একরকম নাগরিকদের উপর বা এক একরকম বাঙালি জাতির উপর গুজবটা একরকম কি বলবো, গুজবটা একরকম পেশা হয়ে গেছে, এটাই। আচ্ছা। আরেকটি আরেকটি ঘটনা, যেহেতু আমি সঞ্চালক, আমি শুধু প্রশ্নই করি, তারপর আমি একটা ঘটনা বলতেছি, সেটা হচ্ছে যে যখন বাংলাদেশে কোনো সরকার শপথ নেয়, এই জিনিসটা আপনারা দেখতেছেন এখন ফেসবুকে প্রচুর ছয়লাভ, যে শপথ নেওয়া হলো শুধু কোরআন তেলাওয়াত দিয়ে, অন্য কোনো ধরনের বাইবেল পাঠ নেই, যে গীতা পাঠ নেই, ত্রিপিটক পাঠ নেই। কেন হলো না, এটা নিয়ে কিন্তু প্রচুর লেভেলের কথা হচ্ছে, কিন্তু আমরা কি আসলে কখনো এইভাবে শপথ অনুষ্ঠান খুব মনোযোগ দিয়ে দেখছি? দেখিনি। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা যদি 5 বছর আগের শপথ দেখেন, প্রধানমন্ত্রীদের শপথ দেখেন, এখানে একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে যে যারা মুসলমান কান্ট্রি হিসেবে বাংলাদেশে শুধু কোরআন তেলাওয়াত দিয়েই বাকি শপথ কার্যক্রম চালু হয়, এবং এর আগে কোনোদিন ত্রিপিটক পাঠ কোনো ইয়ে পাঠ হয়ে শপথ হয়নি।
এটা যদি এটা আমি এই ইয়েটা দেখার পর তখন বুঝছি যে এটাও একটা গুজবের মতোই, এবং তারা প্রচুর লেভেলের গুজব ছড়াচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আপনার আহ এই যে যে আজকেও একটা গুজব, আরো একটি গুজব দেখলাম, সেটা হচ্ছে যে আপনার এই তত্ত্বাবধায়ক সরকার 6 বছর থাকবেন, হ্যাঁ, হ্যাঁ, 6 বছর থাকবেন, 3 বছর থাকবেন। এটা কিন্তু প্রচুর মানে আর কি এই যে আফসোস যারা করতেছেন আর কি, তারা প্রচুর লেভেলের এই জিনিসটাকে ছড়াই দিচ্ছেন। তো আমি মনে করি যে এই জিনিসগুলো থেকে মানুষদেরকে বেরিয়ে আসা উচিত। কারণ হচ্ছে আর আমরা যারা আছি আমাদেরকে এই জিনিসগুলো জানাই দেওয়া উচিত। যেমন আমার পোস্ট হয়তো বা 500 জন 1000 জন মানুষ দেবে, কিন্তু যখন 2000 মানুষজন এই ধরনের পোস্ট দেবে, তখন মানুষের কাছে এই জিনিসটা কিন্তু একটা ছয়লা হবে। সাধারণ মানুষ তো আর খুব বেশি তথ্য খুঁজতে যায় না, দেখা যাচ্ছে শুধু নাম বলে দিলে। জি জি, তাই না, তাই বলছি। মানে নাম বলে দিলাম যে অমুক ভাই তমুক ভাই কাজী নজরুল ইসলাম, এরকম একটা অবস্থা হয়ে গেছে। নিউজ 24, চ্যানেল 24 কিছু একটা লিখে দিয়ে চ্যানেল 24 নাম দিয়ে দিলাম, এর কোনো লিঙ্ক নেই, কিছু নেই, এই গুজব হচ্ছে। না, হান্নান ভাই, আপনার এই এই বিষয়ে কি কথা আছে? আপনি আগে জানতেন কিনা যে আসলে কোন শপথ অনুষ্ঠানে শুধু কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হতো, ত্রিপিটক পাঠ, বাইবেল পাঠ বা এইসব হতো না, এটা জানতেন কিনা হান্নান ভাই? হ্যাঁ, আপনি যেটা বলছিলেন না যে এর আগে আমরা হচ্ছে এত আহ, এত মনোযোগ দিয়ে কোনো শপথ শপথ পাঠ করা দেখেছি কিনা। আসলেই কিন্তু তাই, বাংলাদেশের হচ্ছে যে আহ, তো কখনোই এরকম হচ্ছে যে যে এইরকম দৃশ্য এত মনোযোগ দিয়ে কখনো দেখেনি। তো সেই জায়গা থেকে এবার যখন মনোযোগ দিয়ে দেখেছে, তরুণ প্রজন্ম দেশকে নতুন ভাবে স্বাধীন করেছে। তো সবাই খুশি। তো সেই খুশিতেই হচ্ছে যে আমার বিশ্বাস সবাই আহ শপথ বাক্য পাঠ করা আছে যে পুরোটা পুরো অনুষ্ঠান দেখেছে লিভে, এবং হচ্ছে তাদের সেই জায়গাটা উঠে এসেছে যে শুধুমাত্র কেন হচ্ছে যে কোরআন পাঠ করেছে, শপথ বাক্য পাঠ করা হলো। তারা হয়তো অন্যভাবে চিন্তা করেছে, কিন্তু আমার কাছে মনে হয় আহ অ্যাজ এ মুসলিম কান্ট্রি, একটা মুসলিম দেশে আছে যে কোরআন পাঠ করে শপথ বাক্য পাঠ করবে, এটা হচ্ছে যে খুবই নর্মাল, খুবই স্বাভাবিক। এটা আসলে অন্যভাবে নেয়ার কিছু নেই। নর্মাল এটা নর্মাল হচ্ছে বা যে নর্মাল বা স্বাভাবিক না, কেননা শপথ পাঠ হয় কিন্তু সংবিধানের ভিত্তিতে, এবং সংবিধানের ভিত্তিতে, যেহেতু মুসলিম কান্ট্রি, মুসলিমের সংবিধানে, যার কারণে হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনার কোরআন তেলাওয়াত হয়েছে, অন্য কিন্তু কোনো কারণ নেই। এখন যদি সবাই মনে হ্যাঁ, করে যে এই জিনিসটা সাংবিধানিক ভাবে চেঞ্জ করে অন্য কিছু অ্যাড করা যাবে, তাহলে কিন্তু অ্যাড করা যেতে পারে। এটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো মতামত থাকবে। তো শপথের সময় সব হ্যাঁ, ধর্মের এই, যেহেতু আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি, সেটা আগামীতে হতে পারে, কিন্তু অতীতে যা ঘটছে সেই জিনিসটা তো সেম ভাবেই ঘটছে। এটা নিয়ে যারা গুজব ছড়াচ্ছে, যারা এই যে এটা আপনার নিয়ে 6 বছরের একটা সরকার থাকবে এই গুজব ছড়াচ্ছে, তাদেরকে আসলে আমাদেরই রুখতে হবে, আমাদেরই রুখা দরকার বলে আমি মনে করি। আমি মনে করি আপনারা আমার সাথে একমত হবেন। তো আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসি। এখন আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, এই যে দেশ আপনারা স্বাধীন করলেন, এখন অনেকেই এই স্বাধীনতার সুখ ভোগ করবে, তাদের ইয়েতে আপনারা কি বলতে চাচ্ছেন? এই যে এত কষ্ট করলেন, এত হামলার শিকার হলেন, এত আহ, একটা চাপের সৃষ্টি হলো আপনাদের উপর, কত ছাত্রলীগের ভাইয়েরা আপনাদেরকে চোখ বড় করে দেখলো, কত আওয়ামী লীগের ভাইয়েরা দেখলো, কত পুলিশ আপনাদের তথ্য নিল, আপনাদের নাম লিস্ট করলো। এরপরে যারা আসলে এই স্বাধীনতা উপভোগ করবে, তাদের বিষয়ে আপনাদের আসলে কথা কি? ইমরান ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি। জি দেখেন, আমাদের দেশটা স্বাধীনতা অর্জন করেছে বা বিজয় অর্জন করেছে, আমাদের আন্দোলনটা ছিল মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা বাংলাদেশ থেকে বৈষম্য দূর করেছি। আমরা শুধু ছাত্র জনতার সুখ ভোগের জন্য নয়, আমরা সারা বাংলাদেশের সুখ ভোগের জন্য, আমরা নাগরিকদের সুখ ভোগের জন্য আন্দোলনটা করেছি। তো সেখান থেকে সকলেই যুক্ত হয়েছেন, ছাত্ররা যুক্ত হয়েছেন, বিভিন্ন পেশাজীবীর মানুষরা যুক্ত হয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা বিজয় অর্জন করেছি, এবং সকলের প্রতি উদাত্ত আহ্বান যে আমরা পুরো দেশটাকে, আপনি কিছুদিন আগেও দেখবেন যে আফগানিস্তানের মতো একটি দেশ, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, যারা কিছুদিন আগেও স্বাধীনতা অর্জন করেছে, এবং তারা মাথা পিছু আয়, জিডিপি আয় যেটা, সেটা অনেক উন্নত অবস্থায় নিয়ে গেছেন। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের জনগণ যদি আমরা দায়বদ্ধতা থেকে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমার জায়গা থেকে আমি কোনো দেশের ক্ষয়ক্ষতি করব না, সুদ ঘুষ যাই বলুন না কেন, বিভিন্ন সেক্টরে ঘুষের শিকার হব না বা ঘুষ দেব না, এরকম যদি থাকে, আমরা যদি এরকম প্রতিজ্ঞা করতে পারি, তাহলে দেশকে আমরা
উপরে নিয়ে যাওয়ার সম্ভাবনাটাই দেখছি, এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জি। হানান ভাই, আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলন করলেন। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনাদের যে কোঠার চাওয়া ছিল, যে 9 দফা ছিল, আশা করি সেটা পূরণ হয়ে গেছে এবং সেটা পূরণের কাজ আপনাদের আরো হবে। আমার এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে, আপনি আপনার চোখে বাংলাদেশকে কিরকম দেখতে চান, এই নতুন বাংলাদেশকে? আমি নতুন বাংলাদেশকে পুরোপুরি একটা ভিন্ন চোখে দেখতে চাই। যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, থাকবে না কোনো পিএসসির প্রশ্ন ফাঁসের মতো আহ, বিতর্কিত কাজ। আমার কাছে মনে হয় যে নতুন বাংলাদেশটা এরকম হবে যে আহ, বাংলাদেশের প্রতিটা মানুষ নিজের সংস্কার করবে। কারণ আমি বিশ্বাস করি নিজের সংস্কার করলেই একটা দেশের সংস্কার হতে পারে। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জনগণ তার নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসে এবং হচ্ছে যে দেশের স্বার্থে ভালো কাজ করে, তাহলে দেশকে পরিবর্তন করা সম্ভব এবং হচ্ছে দেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। তরুণ প্রজন্ম যেহেতু দেশকে স্বাধীন করতে পেরেছে, তো আমার বিশ্বাস এই তরুণ প্রজন্ম দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। ইভেন এশিয়া মহাদেশে সব সবচেয়ে উচ্চতায় নিয়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস, এবং হচ্ছে বহির্বিশ্বে একটা সম্মানের জায়গা তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস। আমি সেই জায়গাটাই বাংলাদেশকে নিয়ে যেতে চাই এবং দেখতে চাই। ধন্যবাদ হান্নান ভাই। আমরা একদম শেষ পর্যায়ে, আমরা ইমরান ভাই, আমরা আপনার একটি গান শুনবো আপনার কাছে। আপনি আন্দোলনের দিনগুলোতে যে গানগুলো গাইছিলেন, সেই ধরনের একটি গান শুনবেন। আপনার গান দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই। আমরা চাই দেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর হোক, ছাগলকাণ্ড এবং আপনার এই যে প্রশাসনের যে দুর্নীতি আছে এগুলো দূর হোক। দূর হোক আমাদের কাছে যত ধরনের সুদ, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, রাহাজানি এবং মানুষে মানুষে যে বিধাভেদ, এইগুলো ভুলে যাওয়া হোক। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে চাওয়াটা, বৈষম্য বিরোধিতা, আমি চাই যে সেই নৃগোষ্ঠী থেকে শুরু করে সকল ধরনের, কোনো ধরনের সংখ্যাগুরু বা সংখ্যালঘু হিসাব না করে বাঙালি হিসেবে, বাংলাদেশের জনগণ হিসেবে সবার পরিচয় হোক, একই মাত্রায় হোক, সেই প্রত্যাশা রেখে আমরা ইমরান ভাইয়ের গান শুনবো। গান শোনার শেষে আমাদের অনুষ্ঠান শেষ হবে। ইমরান ভাই, আপনি। আচ্ছা, প্রোগ্রামে সবচেয়ে আন্দোলনে বেশি যে গানটা বিভিন্ন সময় গাওয়া হতো, কারা রইল হুকপাট, তো আজকে এই গানটি গেয়েই প্রোগ্রাম শেষ হচ্ছে ইনশাল্লাহ। তো গাওয়ার চেষ্টা করি। কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি সর্বনাশী, শিকায় হীন তথ্য কে রে। কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট, ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। গারদ গুলা জোরসে ধরে হেঁচকা টানে, মার হাক হায়দারি হাক, মার হাক হায়দারি হাক, কাঁদে নে ধুন্দুকি ডাক, ডাক করে ডাকে মৃত্যুকে ডাক জীবন পানে। কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট, কারা রইল হুকপাট। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ইমরান ভাই। আসলে
হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে গানটি আসলে হৃদয় দিয়ে শুনলাম। আমি আশা করি বাংলাদেশে যদি এই ধরনের আরো কোনো শিকল আসে, তাহলে এই তরুণ সমাজ এবং আগামী তরুণ সমাজ সেই শিকলকে ভাঙবে, ঠিক কাজী নজরুলের এই বিদ্রোহী গানের মাধ্যমে মতো করেই। ধন্যবাদ ইমরান ভাই, ধন্যবাদ হান্নান শাহ ভাই। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ আমাদেরকে যারা এতক্ষণ ধরে দেখছেন। আমরা আগামী পর্বে অন্য কাউকে নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা উজ্জ্বল সময় পাড়ি করেছে তাদের উজ্জ্বল সময়ের গল্প নিয়ে আমরা আগামী পর্বে আরো অন্য নতুন অতিথি নিয়ে আসবো। সেই প্রত্যাশা রেখে আপনাদের সুস্থতা কামনা করে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।